আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ম্যাথ ক্লাসে আশিক ভাইয়া চলে আসছে তোমাদের সামনে। তোমরা সবাই একটু যারা লাইভে জয়েন করো তারা গ্রুপগুলায় লিংকটা দিয়ে দাও আর নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। গ্রুপগুলায় লিংকটা দিয়ে দাও এবং নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ফিজিক্সের ম্যাথের উপর ইম্পর্টেন্ট ক্লাস, সবাই ক্লাসটা সম্পূর্ণ করার চেষ্টা করো এবং গ্রুপগুলায় লিংকটা শেয়ার করে দাও। আশিক, আমরা লাইভে শুরু করতে পারো। আচ্ছা, দেখো আমরা আজকে টোটাল 12টা প্রবলেম শিখবো এবং 12টা প্রবলেমের মধ্যে ম্যাক্সিমামই ট্রিকি প্রবলেম। তো আমি এই সাইডে সূত্রগুলো লিখে দিচ্ছি অলরেডি। প্রথম ম্যাথটা দেখো, কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে। সমান, তাহলে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের রিলেশনটা কি ছিল? C/5 ইকুয়াল টু F minus 32/9। এটা একদম মুখস্থ মান হচ্ছে -40। দেখো যেহেতু সমান বলছে সেহেতু C আর F সমান, আমরা x ধরে নিলাম, সমান ভ্যালুটা বসায় দাও। x/5 ইকুয়াল টু x minus 32/9, তাহলে কত আসতেছে? 9x minus 5x 4x ইকুয়াল টু 10 15 16 মাইনাস x এর ভ্যালু কত আসবে? -160/4 ইকুয়াল টু -40। তো -40 ফারেনহাইট হইতে পারে, ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে, দুইটাই। এখানে একটা স্পেশাল নোট রাখো, নোট। আচ্ছা, সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো স্কেলের তাপমাত্রা সমান হবে কততে? -40। তাহলে কেলভিন এবং ফারেনহাইটের, কেলভিন স্কেল, ঠিক আছে, কেলভিন স্কেল আর ফারেনহাইটের টেম্পারেচার সেম হবে কততে? এটা একটু নোট রাখো, এটা হচ্ছে 574.25 এত। কেলভিনও হইতে পারে আবার ফারেনহাইট হইতে পারে। তাহলে একটু কমেন্ট করি, আমরা কমেন্ট করি কি -40-এ সেলসিয়াস এবং ফারেনহাইট সেম হবে, আর 574.25 কি হবে? কেলভিন এবং ফারেনহাইট এই দুটো স্কেলের তাপমাত্রা সেম হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার? প্রথম সূত্রটা আমরা কি ক্লিয়ার? এই -40 এটা পরীক্ষাতে বেশি আসে, এটা বেশি করে মনে রাখতে হবে, -40। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আমরা সেকেন্ড প্রবলেমে যাই। দেখো কি বলছে, অক্সিজেন গ্যাসের সিভি এর মান হিসাব করো। সিভি মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে, ভি তে ভলিউম। এই যে 2 নম্বর সূত্র, সিভি এর সূত্র সরাসরি কত আছে? সিভি ইজ ইকুয়াল টু R by gamma minus 1। একটু এদিকে R by gamma minus 1। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা তো অক্সিজেন গ্যাস। তো অক্সিজেন গ্যাসের গামার ভ্যালু কত? দ্বিপারমাণবিক গ্যাস 1.4, খুবই ইম্পর্টেন্ট। R by 1.4 minus 1 কত আসতেছে? R by 0.4 মানে কত? 4/10, আলটিমেটলি 10R by 4, 2 দিয়ে কাটো, 5R/2। 5R/2 একক কি হবে? জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। দেখো অপশনে 5R/2 থাকতে পারে, আবার এটার যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, আর এর ভ্যালু পুট করে দিলে কি আসে? 5 × 8.314/2। দেখো মনে করো 0.314 নাই, রাউন্ডিং করে ফেলো। 5 40, 40-এর অর্ধেক 20, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 20-এর থেকে একটু বেশি। অপশন এই 20-এর আশেপাশে আর কিছু থাকবে না। ম্যাক্সিমাম টাইম এটাই আসে। যদি মান হিসাব করতে হয় তাহলে আমরা রাউন্ডিং করব, 8.314 কে মনে মনে 8 ধরে ক্যালকুলেট করব। তারপরে যে রিয়েল আনসার, ওইটা আমার এই আনসারের আশেপাশেই থাকবে। রিয়েল আনসার হচ্ছে 20.785। 20.785 এটা হচ্ছে রিয়েল আনসার। দেখো 20 আসতেছে, 5 40 ভাগ 2 20। আচ্ছা, এখানে যদি অক্সিজেন গ্যাস না দিয়ে যদি হিলিয়াম গ্যাস দিত তাহলে কি হতো? হিলিয়াম গ্যাস নিষ্ক্রিয় গ্যাস, এক পারমাণবিক। এই ক্ষেত্রে গামার ভ্যালু কত? 1.33। তাহলে এইগুলা কি হইতো? এখানে 1.33 আসতো। 1.33 minus 1 মানে 0.33। তো 0.33 মানে কত? দেখো কিছু গুরুত্বপূর্ণ অনুপাত
কিছু গুরুত্বপূর্ণ অনুপাত। এই 0.33 এটা মানে হচ্ছে 1/3, 0.67 এটার মানে কি 2/3। এই অনুপাত দুইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে আমরা এখানে মানটা বসাই, আর এখানে কত 1/3। ফোনটা একটু সাইলেন্ট করো। 3R, 3R। একক কি হবে? জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তো আমরা গামার ভ্যালু 1.33 ধরছি কেন? কারণ এখানে এটা এক পারমাণবিক গ্যাস, আর বহু পারমাণবিক, ও শিট, তো 1.67, 1.67, 0.67, 2/3, 2/3, 3R/2। আচ্ছা, অ্যান্সার আসবে হচ্ছে 3R/2। সবাই উত্তর দিচ্ছে 3R/2। 3R/2, ওকে, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, আমাকে যদি এখান থেকে সিপি এর ভ্যালুটা বের করতে বলতো, এই যে এখান থেকে 3R/2, সিভি জানি, সিপি বের করতে হবে, তাহলে সিপি এর সাথে সিপি এর রিলেশনটা কি ছিল? সিপি এর সাথে সিভি এর রিলেশনটা কি ছিল? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। সিভি এর ভ্যালু কত? 3R/2 প্লাস আর, তাহলে কত আসতেছে? 5R/2। এই যে এগুলা পরীক্ষা সরাসরি এই টাইপের অপশনই থাকে, তোমাদের মাস্টার বুকে আছে, দেখবা ছক করে দেওয়া আছে কোনটার ভ্যালু কত। তো এই দুইটা প্রবলেম কি সবার ক্লিয়ার? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, দুইটা প্রবলেম সবার ক্লিয়ার? এই দুইটা প্রবলেম সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে একটু বলে দাও সবাই। আচ্ছা, আমরা পরের প্রবলেমে যাই। 3 নম্বর প্রবলেমে যাই। তিন নাম্বার প্রবলেমে যাই। দেখো দক্ষতা গুণ 3 নাম্বার। একটি ইঞ্জিন 167 ডিগ্রি সেলসিয়াস এবং 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিয়াশীল কাজ করতেছে। দুইটা তাপমাত্রা দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে দক্ষতা কত, ইঞ্জিনের দক্ষতা কত? অনেকবার আসছে পরীক্ষায়। সরাসরি সূত্র, এই যে এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1 ইন্টু শতকরার জন্য 100% আছে, শতকরা দক্ষতা। তো এখানে দুইটা চলক আছে, T2 আর T1। T1টা কি? তাপ উৎস, সোর্স, তাপ উৎস। T2টা কি? গ্রাহক, রিসিভার। দেখো তাপ উৎসের তাপমাত্রা কিন্তু সবসময় বেশি হয়, এই যে T1 সবসময় T2 এর চাইতে বেশি হবে। তাহলে এই মানটা কার? এটা হচ্ছে T1 এর ভ্যালু। এই মানটা কার? এটা হচ্ছে T2 এর ভ্যালু। তাহলে T1 এবং T2 অবশ্যই এখানে কেলভিন তাপমাত্রায় বসাবো, কেলভিন তাপমাত্রা। এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 মানে হচ্ছে 273 প্লাস 57, T1 হচ্ছে 167 প্লাস 273 ইন্টু 100। যোগ দাও, 1 মাইনাস 10 13 330 ডিভাইডেড বাই 10 14 400 এত 200। তাহলে বিয়োগ দাও, 440 বিয়োগ 330, আনসার কত বলো? 110 বাই 2 ইন্টু 100। কাটাকাটি করো, 0 0 গেল, 4 11 44, এটা কাটলে কত হয়? 25। তাহলে কত পার্সেন্ট? 25%। ইঞ্জিনের দক্ষতা কত? 25%। একটা নোট রাখো, মনে রাখবা যে সাধারণত ম্যাক্সিমাম বই যদি তোমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসে যে সাধারণত ইঞ্জিনের দক্ষতা কত হয়, 25 থেকে 30 এর মধ্যে থাকে। এইটার ভ্যালুটা 25 থেকে 30 এত পার্সেন্টের মধ্যে থাকে। কোনো বইতে 25 দেওয়া আছে, কোনো বইতে 30 দেওয়া আছে। আলটিমেটলি এটার মধ্যেই থাকে। এর থেকে বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করা এখনো সম্ভব হয় নাই। ঠিক আছে? তাহলে T2 কাপ তাপমাত্রা, T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, আর T1 কাপ তাপমাত্রা, T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তাহলে মনে রাখতে হবে কোন সূত্রটা? এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এই সূত্রটা আমরা সবাই একটু কমেন্ট করে ফেলি।
এই সূত্রটা সবাই একটু কমেন্ট করে ফেলি ইটা ইকুয়াল টু 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। আমরা এখন পরের প্রবলেমে যাব। টি ওয়ান কার তাপমাত্রা, টি ওয়ান তাপ উৎসের তাপমাত্রা, আর টি টু হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। নেক্সট প্রবলেম 4 নাম্বার আছে। 4 নাম্বার প্রবলেম কি বলতেছে, 16 কুলম এবং 25 কুলম মানের দুটি চার্জ পরস্পর থেকে 9 মিটার দূরে আছে। পরস্পর থেকে কত দূরে? 9 মিটার দূরে আছে। প্রশ্ন হচ্ছে Q1 হতে কত দূরত্বে প্রাবল্য শূন্য হবে। দেখো, এটা সিম্পলি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে করলে অনেক বড় হয়। দুটা চার্জ নিয়ে ডিসটেন্স নিয়ে করতে হয়, তোমরা করছো সৃজনশীলে। তো সরাসরি সূত্রটা কি, এই যে এখানে আছে। x ইজ ইকুয়াল টু, অর্থাৎ কত দূরে রাখতে হবে, কত দূরত্বে, এটা হচ্ছে x এর ভ্যালু। এই যে x ইজ ইকুয়াল টু সূত্রটা কি, d কি, d হচ্ছে এই দুটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স, এটাই হচ্ছে d বাই 1 প্লাস রুট ওভার q2 বাই q1। তাহলে x ইকুয়াল টু কি, d বাই 1 প্লাস রুট ওভার q2 বাই q1। মান বসাই দিয়ে আমি d এর ভ্যালু 9, 1 প্লাস রুট ওভার q2 এর ভ্যালু কত, 25 বাই 16। কত আসতেছে ভ্যালুটা, 9, 1 প্লাস 5 বাই 4। ক্যালকুলেট করো, 4 লসগু হয় 9, কাটাকাটি করলে কত আসে, 4 মিটার। তার মানে Q1 চার্জ অর্থাৎ 16 কুলম চার্জ থেকে 4 মিটার দূরত্বে প্রাবল্য শূন্য হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা সবাই কমেন্ট করি x ইজ ইকুয়াল টু কত, d বাই 1 প্লাস q2 বাই q1। x ইজ ইকুয়াল টু কত, d বাই 1 প্লাস রুট ওভার q2 বাই q1। সরাসরি সূত্র। আমরা নেক্সট প্রবলেমে যাব। এবার দেখি নেক্সট প্রবলেম কি বলতেছে। 5 নম্বরে যাই। 5 নম্বর, 2 মিটার দীর্ঘ এবং 4 cm স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের রোধ 6 ওহম, একে টেনে 3 গুণ করলে, অর্থাৎ দৈর্ঘ্যকে 3 গুণ করলে রোধ কত হবে? আচ্ছা, দেখো এই কোশ্চেনটা একটু ট্রিকি। এই যে 2 মিটার দীর্ঘ তার, অর্থাৎ তারের যে দৈর্ঘ্য দিছে, আর এই যে ক্ষেত্রফল দিছে সেন্টিমিটার স্কয়ার এককে, এটা আসলে কোনো কাজেই লাগবে না। এটা তোমাকে কনফিউজ করার জন্য দিছে, যেমন তুমি ভয় পাও অঙ্কটা দেখে। জাস্ট এই মানটা কাজে লাগবে না, এই মানটা আর এই মানটা। দেখো কত হবে রোধ, ধরলাম 8 ড্যাশ হবে, পরিবর্তিত রোধ লম্বা করার পরে। 8 ড্যাশের সূত্রটা কি, n স্কয়ার ইনটু r নট। একটু কমেন্ট করো সবাই। 8 ড্যাশ ইকুয়াল টু কি, n স্কয়ার ইনটু r নট। দেন n এর ভ্যালু কত গুণ লম্বা করছি আমি, 3 গুণ। তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, কত, 3। তাহলে 3 স্কয়ার ইনটু r নট মানে কি, আদিরোধ কত ছিল, 6 ওহম। এটা হচ্ছে আদিরোধের মান। তাহলে 6, 9 গুণ 6 হচ্ছে 54 ওহম। তার মানে একটা তারকে তুমি যদি টেনে লম্বা করো, তারটা চিকন হয়ে যাবে, সরু হয়ে যাবে। আর যদি সরু হয় তাহলে ইলেকট্রনের সঙ্গে তারের অণু পরমাণু সংঘর্ষ বাড়তে থাকবে। আর সংঘর্ষ বাড়া মানে সেখানে চলাচলে বাধা সৃষ্টি হবে, অর্থাৎ রোধের মানটা বৃদ্ধি পাবে। তাহলে এল বাড়াইলে আরো বাড়বে। ঠিক আছে, এল বাড়াইলে আরো বাড়বে। কিভাবে বাড়বে, এন স্কয়ার আর নট, এই সূত্র অনুসারে বাড়বে। তাহলে তোমাকে এই যে এল এর ভ্যালু দিছে, ক্ষেত্রফল এ এর ভ্যালু দিছে, এইগুলো কোনো কাজেরই নয়। আলটিমেটলি এগুলো তোমাকে ভয় দেখানোর জন্য দিছে। ঠিক আছে,
টার্গেট থাকবে কোথায়, কত গুণ লম্বা হইলো আর আদি রোধটা কত ছিল। আমরা কি সবাই ক্লিয়ার 5 নম্বর প্রবলেম? আমরা কি সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও ভাই, আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম, একটু মেনশন দিয়ে দাও। আমরা আজকে অনেক তথ্য জানবো এখানে, পরের কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো। ক্যালকুলেশন হ্যাক্স 6 নম্বর কোশ্চেন আসো, 6 নম্বর কোশ্চেনে আসো। তোমার কাছে 3টা রোধ দেওয়া আছে, ঠিক আছে? R1 2 ওহম, R2 4 ওহম, আর R3 দেওয়া আছে হচ্ছে 0.75 ওহম। তোমার কাছে কোশ্চেন হচ্ছে এগুলোকে যদি সমান্তরালে যুক্ত করো, তাহলে অর্থাৎ প্যারালাল কম্বিনেশনে যদি যুক্ত করো, তাহলে তুল্য রোধটা কত হবে? 3টা রোধ দেওয়া আছে, 2, 4.75। প্যারালালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? দেখো সিম্পলি যখন তোমরা শিখছো সূত্র, কিভাবে শিখছো, 1/Rp = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা লসাগু করে বার করতে হয়তো পারবা, একটু টাইম লাগবে, আমরা দ্রুত করার ট্রাই করি। এটা তো মূল সূত্র সামনে রাখলাম, আমরা দ্রুত করার ট্রাই করি। দেখো 6 নম্বরে আসে, 6 নম্বর সরাসরি সূত্র কি আছে দেখো তো, Rp = গুণফল বাই যোগফল, অর্থাৎ রোধগুলোর গুণফল ডিভাইডেড বাই রোধগুলোর যোগফল। কিভাবে নিব? 2টা করে করে নিতে হবে, 2টা করে করে নিতে হবে, একসাথে 3টা নিলে হবে না, ঠিক আছে? তো মনে করো তোমার কাছে রোধ ছিল 3টা, 2, 4.75, এটা 2, এটা 4, এটা হচ্ছে 0.75। ওকে, তাহলে আমি কি বলছি, 2টা করে নিব। প্রথমে কোন 2টা আছে? 2 আর 4। তাহলে 2 আর 4 এর তুল্য রোধ কত হবে? 2 গুণ 4 গুণফল ডিভাইডেড বাই যোগফল, 2 যোগ 4। তাহলে অ্যান্সার কত? 4 দুগুণা 8, 4 আর 2 6। অ্যান্সার হচ্ছে 4/3, 4/3। আচ্ছা, তাহলে এই দুটা তুল্য রোধ কত পাইলাম আমি? 4/3 ওহম। 2 আর 4 এর তুল্য রোধ কত? 4/3 ওহম। তাহলে আমি এইটা এখান থেকে হাঁটাই দিই, এটা এখান থেকে হাঁটাই দিই, দিয়ে এখানে জাস্ট এই যে, এখন রোধ হলো কয়টা? 2টা। এইটা রোধ কত? 4/3, আর এটা কত? 0.75, 0.75। এখন এই 0.75 এটা মানে কত আসলে? 3/4 না? 4 ভাগের 3 ভাগ 0.75। আচ্ছা, এখন কাজ করব 4/3 আর 3/4 নিয়ে। তাহলে এই দুটার গুণফল কত হবে? 4/3 ইন্টু 3/4 ডিভাইডেড বাই এটা যোগফল 4/3 প্লাস 3/4। দেখো 3 3 গেছে, 4 4 গেছে, উপরে কত আছে? 1। আর নিচে লসাগু কত হবে? 12, 9, 16। ওকে, উপরে কত আছে? 1 আছে। অ্যান্সার কত? 12/25। অ্যান্সার হচ্ছে 12/25 ওহম, 12/25 ওহম। অ্যান্সার কত? 12/25 ওহম। দেখো কিভাবে করছি, জোড়ায় জোড়ায় কাজ করতে হবে, 2টা করে করে। 2 আর 4 এর তুল্য রোধ ছিল 4/3, তাহলে 4/3 এর সাথে আরেকটা আছে 0.75, 3/4, তাহলে কত আসবে? এটা আসবে। এখন এটা যদি তোমার পয়েন্টে আস করা থাকে, ঠিক আছে, এই যে 12/25, এটাকে দশমিকে যদি নিতে বলে তোমাকে, অপশনে যদি এরকম থাকে, সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে নিচের সংখ্যাটাকে 100 করে দিব। দেখো 25 এর সাথে কত গুণ করলে 100 হয়? 4 গুণ করলে, উপরেও 4 গুণ করলাম, সমস্যা নাই তো। নিচে যে কাজ করছি উপরে একই কাজ করছি। তাহলে এখানে 4 12 48 আর 4 25 100। 48/100 মানে কত? 2টা শূন্যর আগে দশমিক যাবে, তাহলে 0.48। এই যে 2টা ডিজিটের আগে দশমিক আসবে, 0.48 ওহম। তাহলে 12/25 মানে কত ওহম? 0.48 ওহম। তাহলে আমরা সবাই একটা জিনিস কমেন্ট করি, আরপি মানে কি? গুণফল বাই যোগফল। আরপি মানে কি? গুণফল বাই যোগফল। সবাই কমেন্ট করো। এবং অবশ্যই কন্ডিশনটা কি? 2টা করে কাজ করতে হবে। তুমি যদি 3টাই একসাথে গুণফল নিতা ডিভাইডেড বাই 3টা একসাথে যোগফল নিতা, তাহলে আসতো না। শর্তটা কি এই ক্যালকুলেশনের? শর্টকাট অ্যাপ্লাই করার, 2টা করে কাজ করবা। 2 এর অধিক হলে কিন্তু মিলবে না, ঠিক আছে? আর পরীক্ষার সময় 2টাই থাকবে। 3টা যদি কোনো সময় দিয়ে বসে, কিভাবে করবে একটু দেখাই দিলাম। আচ্ছা, যাই পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাই। 7 নাম্বার কোশ্চেন, ছোট্ট একটা সূত্র, দেখো তোমরা করছো অলরেডি।
এই যে এস ইকাল টু আর বাই এন মাইনাস ওয়ান, এস ইকাল টু আর বাই এন মাইনাস ওয়ান। অঙ্কটা আমরা দেখি একটু। পয়েন্ট অন ওহম রোধের একটি অ্যামিটার 1 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। ওকে, এরপর কি বলতেছে, কত মানের শান্ট ব্যবহার করলে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপা যাবে। পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। ওকে, আচ্ছা, শান্ট কি জিনিস সবাই জানো? শান্ট হচ্ছে একটা স্বল্প মানের রোধ। শান্ট কেন ইউজ করা হয়? যেন গ্যালভানোমিটারটা বেশি প্রবাহ নিয়ে নষ্ট না হয়ে যায়, এই জন্য সমান্তরালে একটা শান্ট যুক্ত করা হয়। আচ্ছা, আমরা ওই টপিকে না যাই, আমরা অঙ্কে আসি। কত মানের শান্ট ইউজ করতে হবে? এই যে এসতে শান্ট, এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। আর কি? আর হচ্ছে শান্টের গ্যালভানোমিটারের রোধ। এই যে গ্যালভানোমিটার দিয়ে অ্যামিটার তৈরি করা হয়, তাই না? তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে? 0.1। ওকে, এন এর ভ্যালু কত হবে বলো? এন হচ্ছে কত গুণ পাইতে যাচ্ছে। আগে ভাবতে পারতো কত? 1 অ্যাম্পিয়ার পর্যন্ত। ওকে, আর এখন চাচ্ছি কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। তাহলে ভ্যালুটা কত? 10। তাহলে মান বসাই দাও। এস ইজ ইকুয়াল টু 0.1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1। এস ইকুয়াল টু 0.1/9, তার মানে 1/9 ইন্টু 10। ঠিক আছে, এখন দেখো এইভাবে রাখি 1/9 টিকে আমি এইভাবে রাখলাম। পয়েন্ট অন্ত নিচে আসলে তো তোমার 10 হয়ে যাবে, দশমিক তুলে দিলে। 1/9, এই 9 কে মনে মনে আমি 10 ধরি, তাহলে 1/10 মানে কত আসে? 0.1। ওকে, 0.1/10, তার মানে 0.01। অ্যান্সার কিন্তু আসলে 0.01 না, 0.01 এর পরে আসলে কিছু আছে। তো 1/9 এর ভ্যালু হচ্ছে 0.111111, এটা চলতে থাকে। 1/9 এর ভ্যালু এইটা 0.1111, এটা চলতে থাকবে। তো আমরা এটাকে 10 ধরে নিব, কারণ পরীক্ষায় তোমার এই 0.1 এর আশেপাশে কিছু থাকবে না। 0.1 তো 1/9 এর ভ্যালু, তাকে আবার 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.01। পরীক্ষা হতে থাকবে 2.1, 5.1, 0.01। এই 0.01 অ্যাকচুয়াল অ্যান্সারের আশেপাশে আর কিছুই থাকবে না। 0.01 ওহম, খুবই ক্ষুদ্র মানের রোধ, তাহলে শান্টের রোধ সবসময় কি হয়? ক্ষুদ্র মানের হয়। এখন একটা কথা চিন্তা করো, তোমরা এটা জানো কিনা যে শান্ট কিভাবে যুক্ত করা হয় অ্যামিটারের সাথে? শান্ট অ্যামিটারের সাথে কিভাবে যুক্ত করা হয়? শান্ট যুক্ত করা হয় অ্যামিটারের সাথে প্যারালালে, সমান্তরালে। অ্যামিটারের সঙ্গে সমান্তরালে। অ্যামিটার মানে যে সিরিজ হবে এটা কিন্তু না। শান্ট অ্যামিটারের সাথে যুক্ত হয় সমান্তরালে, কিন্তু ভোল্টমিটারের সাথে যুক্ত হয় শ্রেণীতে বা সিরিজে। দেখো আমি আরো কিছু লিখি এখানে, সেম প্রবলেমটা যদি এইভাবে দিত, পয়েন্ট অন, এখানে অ্যামিটার না দিয়ে দিল ভোল্টমিটার, 1 অ্যাম্পিয়ার না দিয়ে দিল হচ্ছে 1 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার না দিয়ে দিল 10 ভোল্ট। পয়েন্ট অন ওহম রোধের একটি ভোল্টমিটার 1 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, তাহলে 10 ভোল্ট পর্যন্ত, হ্যাঁ, তাহলে পয়েন্ট অন ওহম রোধের একটি ভোল্টমিটার 1 ভোল্ট পর্যন্ত মাপতে পারে। কত মানের শান্ট ব্যবহার করলে 10 ভোল্ট পর্যন্ত মাপা যাবে? আগের সূত্র কি ছিল? দেখো আগের সূত্র ছিল হচ্ছে এই যে এটা, এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস 1। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য। কিন্তু এখন আমরা কি করতেছি? ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। এইটা কিভাবে করতে হবে? সেম জিনিস লিখবো আমরা, এস ইকুয়াল টু আর ইনটু এন মাইনাস 1। এখানে বাই ছিল, এটা কার জন্য? এটা হচ্ছে অ্যামিটারের জন্য, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আর যদি এক লাইনে থাকে জিনিসটা, যদি এক লাইনে থাকে, তাহলে এটা হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে তোমরা এই দুইটা সূত্র একটু কমেন্ট করে ফেলো, ঠিক আছে? এস ইকুয়াল টু আর বাই এন মাইনাস 1, ব্র্যাকেটে লিখবা কি? অ্যামিটার যুক্ত করা হয় সমান্তরালে,
সমান্তরাল। দেখো সমান্তরাল মানে কি, উপর নিচ, তাহলে উপরেও ভ্যালু আছে নিচেও ভ্যালু আছে, উপর নিচ, এভাবে মনে রাখো। উপর নিচের রোধগুলো যুক্ত থাকে কোন সমবায়ে? সমান্তরাল সমবায়ে। আর এক লাইনে এইভাবে যুক্ত থাকে কোথায়? শ্রেণী সমবায়। তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য শানকে লাগাইতে হবে কোথায়? শ্রেণী সমবায়, শ্রেণীতে। কনফিউশন থেকে যায় কিন্তু, অনেকে মনে করে অ্যামিটার তাহলে শ্রেণী, ভোল্টমিটার তাহলে সমান্তরাল। এটা না, এটা তো শান্ট লাগাইতে হবে কার সাথে? গ্যালভানোমিটারের সাথে। গ্যালভানোমিটার মানে কি, অ্যামিটার বা ভোল্টমিটার দুইটাই হতে পারে ক্ষেত্র বিশেষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা কত পাবো? AC is equal to R। আর কত ছিল? 0.1, n minus 1, n হলো 10 minus 1, তাহলে 0.1 into 9, তার মানে 0.9 ওহম। এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এই আর হচ্ছে এই। এটা হচ্ছে R by n minus 1 অ্যামিটার সমান্তরালে, এটা R into n minus 1 ভোল্টমিটার শ্রেণীতে। একটু মাথায় রাখো, এটা কিন্তু কনফিউজিং একটা কোশ্চেন। ঠিক আছে, অনেকে ডাউট থাকে এখানে, একটু ভালো করে দেখো আর পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই জায়গাটার জন্য ভুল না হয়, কনফিউজিং জায়গা, খুবই ইজি আবার কনফিউজিং। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও আর সূত্রটা কমেন্ট করো সবাই, সূত্রটা কমেন্ট করো। এই তো কমেন্ট করতেছো তো, AC = R by n minus 1 R into n minus 1। ওকে, ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। আমরা পরের কোশ্চেনে যাই, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, চৌম্বক ক্ষেত্রের একক নির্ণয় করো। চৌম্বক ক্ষেত্রের একক নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমি কোনো অপশন দেই নাই সেহেতু সরাসরি করি। F equal to কি পড়ছি? QVB sin θ। F equal to কি? QVB sin θ। সবাই কমেন্ট করে ফেলো তো, F equal to কি? QVB sin θ। F কি জিনিস? F হচ্ছে চৌম্বক বল, Q হচ্ছে চার্জ, V হচ্ছে চার্জের বেগ, আর এই B হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখন এখানে খেয়াল করো, এই যে থেটা, সাইন থেটা, এই থেটার তো কোনো একক নাই, সো আমি এটা তো রেশিও, আমি এটাকে হাঁটাই দিলাম এখান থেকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের একক নির্ণয় করতে বলছে, তাহলে B is equal to F by QV। F এর একক হচ্ছে নিউটন, Q হচ্ছে কুলম্ব, আর V কি? মিটার পার সেকেন্ড। দেখো F হচ্ছে বল, তড়িৎ বল বা চুম্বক বল, F হচ্ছে কি? নিউটন, Q কি? চার্জ, চার্জের একক কি? কুলম্ব, V হচ্ছে চার্জের বেগ, একক কি হবে? বেগের একক মিটার পার সেকেন্ড। এখন এই CRS ইনভার্স দেখে কি কিছু মাথায় আসতেছে? দেখো তোমরা পড়ছো অলরেডি, এই I equal to Q by T, I equal to Q by T। তাহলে আমরা যদি এখানে একক বসাই দিই, তাহলে I equal to Q চার্জের একক কুলম্ব, আর T হচ্ছে সেকেন্ড, আলটিমেটলি কুলম্ব পার সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড মানে কি? I এর একক আসলে কি? অ্যাম্পিয়ার। দেন কত আসলো? B equal to নিউটন কুলম্ব পার সেকেন্ড মানে অ্যাম্পিয়ার মিটার, অর্থাৎ নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। একে আরেকটা বিশেষ নামে ডাকা হয়, কি নামে ডাকা হয়? বাংলায় লিখি, টেসলা। টি দ্বারা প্রকাশ করা হয়। টেসলাকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। তাহলে চৌম্বক ক্ষেত্রের একক কি? নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার, নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। একে কি বলে? টেসলা বলে। তাহলে আমি একটু কমেন্ট করে ফেলি, টেসলা ইকুয়াল টু কি? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এটা একটু কমেন্ট করি সবাই, একটু কমেন্ট করি। টেসলা ইকুয়াল টু কি? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। সবাই কমেন্ট করো। টেসলা ইকুয়াল টু কি? পুরোটা কমেন্ট করতে হবে, খালি টি লিখে চলে যাচ্ছ। টি ইকুয়াল টু এন এ ইনভার্স এম ইনভার্স, সি ইকুয়াল টু কি? এন এ ইনভার্স এম ইনভার্স। এইখান থেকে আমি আরেকটু দূরে যাই, এটা নিয়ে আরেকটু কাজ করি। এখন আমরা আরেকটা রিলেশন দেখি, নোট রাখি। দেখো কনফিউজিং যে জায়গাটা, ফাই ইকুয়াল টু কি? এবি, এ ডট বি এবি কস থিটা আসে। আমি যেহেতু থিটাটা একক নাই, আমি গেলাম না ওখানে, কস থিটা যেহেতু একক নাই। তো ফাই এর একক কি ছিল? তড়িৎ ফ্লাক্সের একক কি ছিল? ওয়েবার। ইকুয়াল টু এ কি? এরিয়া, ক্ষেত্রফল।
ওই যে তল ভেক্টর কোন তলে আছে, এ কি হবে মিটার স্কয়ার, আমরা এখানে একক অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, ইউনিট। আর বি এর একক একটু কি পাইলাম দেখো তো, টেসলা পাইলাম না, চৌম্বক ক্ষেত্রের একক টেসলা। তাহলে এখান থেকে কি লেখা যায় আবার, টেসলা ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কয়ার। টেসলা ইকুয়াল টু কি ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে একটু আগে আমরা কি দেখছি, টেসলা ইকুয়াল টু কি ছিল, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। আর একটা কি পাইলাম টেসলা ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কয়ার। এই দুটো কিন্তু কনফিউজিং, পরীক্ষায় মাঝে মাঝেই আসে। এখান থেকে কনফিউজিং একক অনেক সময় মাথা খারাপ হয়ে যায় এতগুলো একক মাথায় রাখতে। এটা অনেক ইম্পর্টেন্ট মাথায় রাখা। এটা কমেন্ট করো সবাই, এটা কমেন্ট করো। তাহলে দুইটা রিলেশন পাইলাম, কি কি, টেসলা ইকুয়াল টু নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, আর একটা কি টেসলা ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, আমরা আরো কিছু নোট রাখি এখানে, কনফিউজিং যে এককগুলো আছে আরো কিছু নোট রাখি, দেখো মেরু শক্তি, দেন ভ্রামক, চুম্বক ভ্রামক, চুম্বক প্রাবল্য, প্রবাহ ঘনত্ব। এই যে আগে আমরা দুইটা একক শিখছি টেসলার, এই এককগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, যে আমি স্টার দিয়ে দিলাম। এই এককগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এটার একক অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, ভ্রামকের একক। আচ্ছা, তারপর একটা অ্যাম্পিয়ার পার মিটার, তারপর একটা অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে মেরু শক্তির একক কি, অ্যাম্পিয়ার মিটার। ভ্রামকের একক কি, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এই যে এখানে ঘাত 1 ছিল, এখানে ঘাত 2 হয়ে গেছে। চৌম্বক প্রাবল্যের একক কি, অ্যাম্পিয়ার পার মিটার। এই যে এই 1টা ইনভার্স 1 হয়ে গেল, -1। আর প্রবাহ ঘনত্বের একক কি, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। 1 2 -1 -2, এই ক্রমে একটু মনে রাখো, ঠিক আছে, এই ক্রমে একটু মনে রাখো। মেরু শক্তি, ভ্রামক, চৌম্বক প্রাবল্য, প্রবাহ ঘনত্ব, ঠিক আছে। এই যেটা দুইটা ওয়ার্ড যেখানে আছে, চৌম্বক প্রাবল্য, এটাকে প্রাবল্য আবার বলে, প্রবাহ ঘনত্ব, সেখানে কি দেখো মাইনাস ইউজ করছি। একটু মাথায় রাখো, যে যেভাবে মাথায় রাখতে চাও নিজের সুবিধা মতো নিমোনিক বানাই নিয়ে এটা মাথায় রেখে দাও, ঠিক আছে। এই এককগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে টেসলার 2টা একক আর এই 4টা একক, এই 6টা একক 4 অধ্যায়ের শুরুতে বইয়ের ওখানে লিখে রাখো, স্টিকি নোট দিয়ে ওখানে লিখে রাখো, অথবা তোমাদের ইসেও আছে, মাস্টার বুকেও আছে, এগুলো এক জায়গায় করাই আছে, ঠিক আছে। মাস্টার বুকটা দেখতে পারো অথবা বইতে লিখে নিতে পারো সূত্র 4টা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে এখন যাব। 9 নম্বর কোশ্চেন, খুব মজার একটা কোশ্চেন। 1 নম্বর ক্লোজ, 9 নম্বরে যাই। 9 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আচ্ছা তোমাকে ইকুয়েশন দিছে, ইকুয়েশন অফ এসি। এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরবর্তী প্রবাহ। ওটা লিখবো না, থাক, পরবর্তী প্রবাহ I equal to 4 sin 314 t। I equal to 4 sin 314 t। দেখো তোমার কাছে কোশ্চেন চাইতেছে কি, প্রথম কোশ্চেন হচ্ছে কম্পাঙ্ক কত, প্রবাহের, ছোট ছোট সূত্র এগুলো, প্রবাহের কম্পাঙ্ক কত। ওকে, আমরা এটাই সলভ করি আপাতত। প্রবাহের কম্পাঙ্ক কত, দেখো তো, এইটাকে মেন সূত্র নাও তো, I equal to I naught sin ওমেগা টি। এইভাবে আসে না মানটা, I হচ্ছে জাস্ট ফার্স্ট ইকুয়েশনের যে I, আমরা হচ্ছে I কে ইকুয়েশন হিসেবে এখানে ইউজ করতেছি। I naught হচ্ছে শীর্ষ মান, অর্থাৎ সর্বোচ্চ মান। এই যে তোমরা পড়ছো প্রবাহের মধ্যে, এই তরঙ্গের মধ্যে, এই শীর্ষ মানটাই কি, বিস্তার, সর্বাধিক দূরত্ব, শীর্ষ মানটাই কি, বিস্তার। তাহলে শীর্ষ মান বা বিস্তার কত, I naught। তাহলে এখানে I naught এর ভ্যালু কত, 4। তাহলে এখান থেকে লিখতে পারি এই সূত্র অনুসারে I naught এর ভ্যালু 4। আর ওমেগা, সাইন করতে সাইন আছে, টি এর জায়গায় টি আছে, বাট ওমেগার জায়গায় কত আছে, 314। তাহলে ওমেগা ইকুয়াল টু কত লিখবো, 314। ওমেগা ইকুয়াল টু কত জানি, 2 পাই f, 314 f ইকুয়াল টু 314/2 পাই। এখন এটা ক্যালকুলেট করতে হবে, খুবই ইজি। দেখো f ইকুয়াল টু 314 2, এটার ভ্যালু কত, 3.14।
3.14, তো 3.14 কে এটা দশমিক আমি তুলে দিই এখান থেকে, 314 বাই কত আসে 100। আর এই নিচে 100 থাকা মানে কি, এই 100টা উপরে চলে যাওয়া না, উপরে চলে যাওয়া, তাহলে 314 চলে গেল, কত থাকলো 100/2, তার মানে কত হার্জ 50 হার্জ, 50 হার্জ। তাহলে এই যে প্রভাব সমীকরণটা আমাকে দিছে এর কম্পাঙ্ক কত 50 হার্জ। আচ্ছা সেকেন্ড কোশ্চেনে যাই, সবাই আমরা কমেন্ট করে ফেলি I = I0 sin of omega t, সবাই কমেন্ট করি, আমরা একবার কমেন্ট করি IRMS এর ভ্যালু কত। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে I এভারেজ এর ভ্যালু কত। IRMS সূত্রটা কি ছিল IRMS এর, 2 নাম্বার সলভ করে দেখি, এটা 1 নাম্বার ছিল, 2 নাম্বারটা IRMS = I0/√2। এই যে 8 এর রুট, দেখো রুট আসছে, শীর্ষ মানকে √2 দ্বারা ভাগ করলে IRMS পাওয়া যাবে। তাহলে IRMS এর সূত্রটা কি I0/√2। সবাই কমেন্ট করি একবার, IRMS = I0/√2, এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। I0 কার মান, শীর্ষ মান, শীর্ষ মান কোনটা ছিল 4, এই যে I0 এর ভ্যালু 4 এখানে বসায় দাও, তাহলে IRMS = 4/2 মানে সরি √2, 2 × 2/√2, তাহলে কাটাকাটি করো 2√2, এই যে এটা কাটাকাটি করলে এখানে √2 থাকে। IRMS এর ভ্যালু কত 2√2 অ্যাম্পিয়ার। 3 নম্বর কোশ্চেনে যাই, I এভারেজ চাইছি, AVG গড় মান, গড় মানের সূত্রটা হচ্ছে I0/2I0/π, 2I0/π। I এভারেজের সূত্রটা কি 2I0/π, তাহলে মানটা বসাই দাও, 2 × I0 এর ভ্যালু কত 4, আর পাই মানে কত 3.14, তাহলে কত আসলো 8/3.14 অ্যাম্পিয়ার। তাহলে কাটাকাটি করো, দেখো 3 × 6, মনে করো 0.14 নাই এখানে, ঠিক আছে 0.14 নাই, 3 × 6, 3 × 3 9, তাহলে অ্যানসার 2 আর 3 এর মাঝামাঝি থাকবে, তো অ্যাকচুয়াল অ্যানসারটা হচ্ছে 2.54 অ্যাম্পিয়ার। দেখো ক্যালকুলেশনটা কিভাবে করবা, 3/8, তাই তো 8/3.14, এটাকে আমি ধরে নিব 8/3 আছে আমার কাছে, তাহলে 3 × 6, 3 × 3 9, তাহলে অ্যানসার হবে হচ্ছে 3 এর কাছাকাছি, 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, ঠিক আছে। তো এই 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট অপশনে একটা মানই পাবা, ওর আশেপাশের কোনো মান পাবা না। এই যে আমি প্রথম দিন বলছিলাম অপশন যেটা অ্যানসার হবে সেটা যদি হয় ইন্দিরা গান্ধী, তার আশেপাশের অ্যানসার গুলো হবে কলার কান্দি, ঠিক আছে, কোনো মিলই থাকবে না। 4 নাম্বার কোশ্চেনে যাই, 4 নাম্বার কোশ্চেন, এখান থেকে 4 নাম্বার কোশ্চেনে তোমাকে বললো যে এই যে শীর্ষ মান I0, শীর্ষ মানে পৌঁছাতে কত সময় নিবে, শীর্ষ মানে পৌঁছাতে কত সময় নিবে। দেখো এইটা এখানেই করি, একটু চিন্তা করো ভাই, শীর্ষ মান কত ছিল, এই যে I0 ছিল কত 4, ঠিক আছে। একটু আগে আমরা কি পাইছি, এই 1 নাম্বার থেকে কম্পাঙ্ক কত পাইছি 50 হার্জ। ওকে, এখন আমাকে কোথায় যাইতে বলছে, এখান থেকে সময় যাইতে বলছে, তাই তো। দেখো এটা সাইন ওয়েভ না, সাইন ওয়েভ কেমন হয়, এই যে এমন হয় মূলবিন্দুগামী, তাহলে এইটা একটা তরঙ্গ, এই যে আমার এসি কারেন্ট, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ দৈর্ঘ্যে কত সময় লাগে, পর্যায়কাল 1 পর্যায়কাল t, তাহলে এইটা কত t/2, তাহলে একে যদি তুমি অর্ধেক করো এই অংশটাকে পুরোটা t, এইটুকু t/2, তাহলে এইখানে আসতে কত সময় লাগবে t/4, এইটাই না আমার হাইস্ট ভ্যালু, এই যে এইটুকু না আমার হাইস্ট ভ্যালু। তাহলে শীর্ষ মানে পৌঁছাইতে পর্যায়কালে 4 ভাগের 1 ভাগ সময় নেবে, অর্থাৎ t/4 সময় পরে সেটি শীর্ষ মানে পৌঁছবে। শীর্ষ মানটা কত, এই যে বরাবর আছে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে 4 অ্যাম্পিয়ার। তাহলে টি আগে নির্ণয় করি, টি ইকুয়াল টু কত আসবে 1/f, মানে 1/50। এখন এটা রাউন্ডিং করো, 2 দ্বারা গুণ দাও, কত আসলো 2/100, তার মানে 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড। তাহলে শীর্ষ মানে পৌঁছানোর সময়টা কত t/4, তাহলে অতএব t/4 = 0.02/4,
আচ্ছা 0.02 তো নেওয়া দরকার ছিল না অলরেডি। এই 0.02 মানে তো 1/50, তাই তো? আচ্ছা আমি এইভাবে না করে এইভাবে করি, এটা 1/50 রেখে দিই, তাহলে 1/50/4, 1/50 into 4, 1/100, 0.01। না না একটু বসে না, 1/4 into 50, 4×5=20, 200, 1/200 সেকেন্ড। ঠিক আছে, 1/200 সেকেন্ড পরে এটা তোমার শীর্ষ মানে পৌঁছাবে। তো 1/200 কে যদি তোমাকে ইসে নিতে বলা হয়, পাওয়ারে নিতে বলা হয়, পারবা না? 1/2 মানে কত? 0.5। 1/2 মানে কত? 0.5। 0.5 এর নিচে কত আছে? 100 আছে। তাহলে 0.5 into 10 to the power minus 2 বা 5 into 10 to the power minus 3 সেকেন্ড। 5 into 10 to the power minus 3 সেকেন্ড সময় পরে শীর্ষ মানে পৌঁছাবে, বা 5 মিলি সেকেন্ড, যে কোনো ভাবে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার? শীর্ষ মানে পৌঁছানোর সময়টা কি হবে? টোটাল যে পর্যায়কাল ছিল টি, তার 4/1 সময়। কারণ কি, এইটা পুরাটা টি, এর অর্ধেকটা হচ্ছে এইটুকু, t/2। এই যে t/2, তো t/2 মানে তো আমি x অক্ষের পরে চলে আসছি, সব থেকে বড় মানটা কোথায় আছে? এইখানে, এটার মাঝখানে, তার মানে এইটুকুও বাদ দেব। এইটুকু সময় কত? t/2 এর অর্ধেক। তো t/2 এর অর্ধেক মানে কি? t/4। টি এর হলো নির্ণয় করার পরে 4 দ্বারা ভাগ করছে, ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনটা নিজের মতো করে নিও, নিজের কাছে যেভাবে ইজি লাগে, রাউন্ডিং করে। আর দশমিক আমরা না রাখার ট্রাই করব, কারণ দশমিক থাকলে আবার দশমিকে কাজ করতে হবে। ইজিলি আমি 1/50 নিয়ে কাজ করছি, তারপরে দশমিকটা রাখি না। যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়, একসাথে সবগুলো দেখাই দিলাম একটা কোশ্চেন দিয়ে। আচ্ছা, আর 3টা কোশ্চেন আছে, 10, 11, 12। 10 নম্বর কোশ্চেনে যাই দেখি। 10, ওকে দেখো, 3.5 ডায়োপ্টার এবং -2.5 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট দুটি লেন্সকে একত্রে যুক্ত করা হলো, তুল্য ফোকাস দূরত্ব কত হবে? তুল্য ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা, সলিউশন আছে। দেখো, তোমার কাছে দুইটা লেন্স দিছে, একটা কি 3.5 ডায়োপ্টার প্লাস, আর একটা -2.5 ডায়োপ্টার মাইনাস। চাইছে কি তুল্য ফোকাস দূরত্ব কত হবে। তো আগে তুল্য ক্ষমতা নির্ণয় করে, এটা কার মান দেওয়া আছে? ক্ষমতার মান দেওয়া আছে। ডায়োপ্টার ক্ষমতা রাখো, এটা কার মান দেওয়া আছে? ক্ষমতার মান দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে P2। তাহলে তুল্য ক্ষমতা P কি হবে? দুইটার যোগফল, একটার ক্ষমতা কত? 3.5, আর একটা হচ্ছে -2.5। প্লাস আর মাইনাস তো মাইনাস হয়ে যায়, তাহলে কত আসবে? 1 ডায়োপ্টার। এখন এই ফোকাস দূরত্বের সঙ্গে ক্ষমতার সূত্রটা কি ছিল? সম্পর্কটা কি ছিল? ইনভার্স, F = 1/P, 1/1। তার মানে 1ই আসতেছে। ঠিক আছে, এখন 1 এর এককটা কি হবে? মিটার একক, 100 সেন্টিমিটার। পরীক্ষায় যদি অপশনে ক থেকে এইটাই থাকে যে 1 সেন্টিমিটার, 1 মিটার, 100 সেন্টিমিটার, 100 মিটার। আচ্ছা, 1 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। আচ্ছা, তোমার 1 মিটার আসলো, তুমি 1 সেন্টিমিটার পূরণ করে দিয়ে চলে আসলে। এটা করলে কিন্তু হবে না। বারবার করে বলতেছি কি, এককের দিকে একটু সাবধান থাকতে হবে। তাহলে তোমরা একটু কমেন্ট করে ফেলো যে তুল্য ক্ষমতা কি হবে? P = P1 + P2। আর ফোকাস দূরত্বের সঙ্গে ক্ষমতার রিলেশনটা কি? F = 1/P। তাহলে আমরা কমেন্ট করি P = P1 + P2, আর F = 1/P, F = 1/P।
পি পি ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আচ্ছা, এটা তো চেঞ্জ করে দিছি, 100 থেকে 1000 বানাই দিছি ভাই। অপশন তো একই রকম হয়ে গেছিল, আমিও খেয়াল করছি। নেক্সট কোশ্চেনে যাই। 11 নম্বর কোশ্চেন দেখ। 11 ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায়, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায়, ওদের পরীক্ষায় ছিল এই অধ্যায়টা, সেকেন্ড পেপারে 7 অধ্যায়। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চির ব্যবধান, চির ব্যবধান 1.5 মিলিমিটার। ওকে, পরের দূরত্ব কি দিছে? চিরগুলো হতে পর্দার দূরত্ব, চিরগুলো হতে পর্দার দূরত্ব, এই মানটা দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার। কোশ্চেন হচ্ছে চিরগুলোকে 5000 আর্মস্ট্রংয়ের আলো দ্বারা আলোকিত করলে, লেন্থি হচ্ছে কোশ্চেনটা, উজ্জ্বল ডোরার প্রস্থ কত? উজ্জ্বল ডোরার প্রস্থ কত? এই যে ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, কেন্দ্রীয় চরম থেকে এনতম, উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় চরম থেকে এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এগুলো সব মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে সরাসরি সূত্র পরীক্ষা আসতে পারে। সরাসরি সূত্র তোমাদের সিলেবাসে যেহেতু ছিল অধ্যায়টা, সেহেতু গুরুত্বপূর্ণ। দেখো একটু ট্রিক করছি তোমার এখানে, উজ্জ্বল ডোরার দূরত্ব কত। এখন তুমি বলতে পারো ভাই আমি তো শুধু ডোরার প্রস্থ পড়ছি, উজ্জ্বল ডোরার প্রস্থ তো পড়ি নাই, বা অন্ধকার ডোরার প্রস্থ তো আলাদা করে পড়ি নাই। দেখো প্রত্যেকটা ডোরা প্রস্থ থাকে ইকুয়াল, আমাদের বইয়ে কি দেওয়া আছে? প্রত্যেকটা ডোরার প্রস্থ থাকে ইকুয়াল। উজ্জ্বল ডোরার প্রস্থ যা হবে, অন্ধকার ডোরার প্রস্থ তাই হবে। সরাসরি ডোরার প্রস্থের সূত্র লেখা হলো, এই যে x ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। x ইকুয়াল টু কি? ডোরা প্রস্থ। x কি? ল্যামডা ডি বাই 2a। মানগুলো বসাই ফেলি আমরা। ল্যামডার ভ্যালু কত? 5000 ইন্টু 10⁻⁻10 মিটারে নিয়ে নিলাম। ডি এর ভ্যালু কত? 1.5 মিটার। ওকে, 2 থেকে গেল, এর ভ্যালু কত? 1.5 মিলিমিটার। তো মিলিমিটারকে মিটারে নিয়ে নিস। এই যে 1.5 মিলিমিটার ছিল, মিলিমিটারকে মিটারে নিস। এটা কার মান? এটা হচ্ছে চির ব্যবধান, এটা হচ্ছে a এর মান। মিলিমিটার এককে আছে, মিটারে নিস। পর্দার দূরত্ব, এটা কার মান? এটা হচ্ছে d এর মান। এইটা কার ভ্যালু? ল্যামডা। আচ্ছা, চাইছে কি x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালুটা কত হবে? এখন 1.5 চলে গেল, কত থাকতেছে? 5000 বাই 2 ইন্টু 10⁻⁻7। তাহলে 5 এর অর্ধেক তো 2.5, 2.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁻7, তাহলে 2.5 ইন্টু 10⁻⁻4, 2.5 ইন্টু 10⁻⁻4 মিটার। তার মানে 25 ইন্টু 10⁻³ মিটার, তার মানে 25 মিলিমিটার। অ্যান্সার কত? 25 মিলিমিটার। ক্যালকুলেশনটা দেখো কি করছি, এই যে 10⁻10 আর 10⁻³ উপরে দিয়ে দিচ্ছি, তাহলে কত থাকলো? -10 + 3 মানে -7। আর 5 এর অর্ধেক কত? 5/2 মানে 5 এর অর্ধেক 2.5। 2.5 সাথে কয়টা শূন্য ছিল? 3টা, 10⁻³ এই যে। আর এইখানে কত ছিল? 10⁻⁻7 বসে গেল এইখানে। তাহলে অ্যান্সারটা কত? -7 + 3 মানে -4। আর 2.5 কে আমি কিভাবে লিখছি? 25 মানে 10 গুণ করছি, 10 গুণ করছি, তার মানে 10⁻⁻4 ইন্টু 10 মানে 10⁻³ আর এর সাথে আবার 10⁻³ গুণ করলে কি পাবো? মিলিমিটার পাবো। মিটার থেকে মিলিমিটার। এককে সাবধান, এককে সাবধান, মিটারে আছে নাকি মিলিমিটারে আছে নাকি সেন্টিমিটারে আছে, একটু ভালো করে দেখবা, ঠিক আছে? একটু ভালো করে। এখন এখানে খেয়াল করো, এই ডোরা প্রস্থ না দিয়ে
যদি আমার এখানে বলতো ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান সাথে ডোরা প্রস্থের সম্পর্কটা কি ছিল? ডাবল। ডোরা ব্যবধান মানে হচ্ছে উজ্জ্বল ডোরাও থাকবে, অন্ধকার ডোরাও থাকবে। তাহলে এটা হচ্ছে কি, এই যে এটা ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডোরা ব্যবধান। একটা উজ্জ্বল একটা অন্ধকার, এই দুইটা মিলে কি হয়? ডোরা ব্যবধান হয়। তাহলে ডোরা ব্যবধান কি হবে? ডোরা প্রস্থের ডাবল। তাহলে ডোরা ব্যবধানের সূত্রটা কি হবে? ল্যামডা ডি বাই 2a ইন্টু 2। তাহলে 2 চলে গেল, তাহলে কি থাকে? ল্যামডা ডি বাই a। তাহলে আমরা সবাই একটু কমেন্ট করি, ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই 2a আর ডোরা ব্যবধান হচ্ছে এর ডাবল অর্থাৎ ল্যামডা ডি বাই a। আমরা কমেন্ট করি ডোরা প্রস্থ কি হবে? ল্যামডা ডি বাই 2a আর ডোরা ব্যবধান কি হবে? ল্যামডা ডি বাই a। সবাই কমেন্ট করি ভাই, এটা কমেন্ট করি। এটা ডোরা প্রস্থ, এটা ডোরা ব্যবধান, ল্যামডা ডি বাই 2a আর ল্যামডা ডি বাই a। ডোরা ব্যবধান ডোরা প্রস্থের ডাবল হয়, ঠিক আছে? ডোরা ব্যবধান ডোরা প্রস্থের ডাবল। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু নোট রাখি ভাই। ইম্পর্টেন্ট দুইটা সূত্র আছে আরো, এই রিলেটেডই আমি লিখে দিই এখানে। দেখো, কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এই একটা আছে। আর আছে কেন্দ্রীয় চরম থেকে n-তম, এই যে মাঝে যেটা থাকে সেটা কেন্দ্রীয় চরম থাকে, এর উপর থেকে এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এই যে ও বিন্দু দিছে, একটা অন্ধকার একটা উজ্জ্বল, একটা অন্ধকার একটা উজ্জ্বল, এই যে এইভাবে গেছে জিনিসগুলো, ঠিক আছে? এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম থেকে যদি আমি n-তম উজ্জ্বল ডোরায় যাই, তাহলে সূত্রটা সরাসরি কি আসবে? xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a, n ল্যামডা ডি বাই a। এখন এখানে খেয়াল করো, নিচে কিন্তু 2 নাই, জাস্ট 2 আসবে কোথায়? প্রস্থে আসবে, ঠিক আছে? আর কোনো দূরত্বে কিন্তু 2 আসবে না, বারবার বলতেছি 2 আসবে প্রস্থে, আর কোনো দূরত্বে 2 আসবে না। এখন দেখো, সরাসরি এইটা বইতে আসে, কিন্তু তোমরা যখন অন্ধকার ডোরা প্রস্থ বের করতে যাও, অন্ধকার ডোরা দূরত্ব বের করতে যাও, তখন কি করো? মনে করো তোমাকে 3 নাম্বার অন্ধকার ডোরা দূরত্ব বের করতে বলছে, তোমরা কি করো? 2 নম্বর উজ্জ্বল ডোরা দূরত্ব বের করো, করে ওর সঙ্গে একটা ডোরা প্রস্থ অ্যাড করে দাও। তাহলে ঠিক তার আগের অংশে চলে গেলাম। তো ওইটা তো তোমার 2টা স্টেপে করা লাগতো, তাই না? এখন আমরা একটা স্টেপে করবো, সরাসরি সূত্র লিখবো। এখানে ছিল n, আচ্ছা পরে লিখি, কমন অংশগুলো লিখি, ল্যামডা ডি বাই a, এখানে হচ্ছে ল্যামডা ডি বাই a, মনে করো, ঠিক আছে? উজ্জ্বলের জন্য শুধু আসবে n, আর অন্ধকারের জন্য আসবে n মাইনাস হাফ, n মাইনাস হাফ। তাহলে কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? n ল্যামডা ডি বাই a। আর কেন্দ্রীয় চরম থেকে n-তম অন্ধকার ডোরার দূরত্ব কত? n মাইনাস হাফ ল্যামডা ডি বাই a। এটা তোমাদের বইয়ে নাই, জাস্ট অঙ্ক করার জন্য শর্টকাট। আমি এটা আরেকবার ভালো করে লিখি, n মাইনাস হাফ ইন্টু ল্যামডা ডি বাই a। তাহলে এইটা সবাই একবার কমেন্ট করি, n মাইনাস হাফ ল্যামডা ডি বাই a, নিচে লিখে অন্ধকার, অন্ধকার। সবাই একটু কমেন্ট করো, আমি কমেন্টটা চেক করি। সবাই একটু কমেন্ট করো, n মাইনাস হাফ ল্যামডা ডি বাই a, এটা হচ্ছে অন্ধকার ডোরার দূরত্ব, আর উজ্জ্বল ডোরার দূরত্ব কত? n-তম, n ল্যামডা ডি বাই a, ঠিক আছে? আমরা লাস্ট কোশ্চেনে যাব, লাস্ট কোশ্চেনে যাব 12 নম্বরে। এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সরাসরি সূত্র আসবে ম্যাক্সিমাম। 12 নম্বরে আসবে 12, কোন ফোটনের রৈখিক ভরবেগ, কোন ফোটনের রৈখিক ভরবেগ মানটা কত দেওয়া আছে? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি মিটার পার সেকেন্ড। এটা রৈখিক ভরবেগের মান দেওয়া আছে। প্রশ্ন করছে উহার তরঙ্গ দৈর্ঘ্য কত, ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এটা কার মান দেওয়া আছে?
ভরবেগের মান দেওয়া আছে, তাহলে এটা কার মান? পি এর ভ্যালু। তাহলে পি এর সঙ্গে ল্যামডা রিলেশন কি ছিল? দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ল্যামডা ইকুয়াল টু কি? এইচ বাই পি। তাহলে এইচ প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর পি হচ্ছে ভরবেগ 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। আচ্ছা থাকলো এটা। এখানে কত আসে? -34 প্লাস 27, আলটিমেটলি কত? 7 -7। আর 6.626 ডিভাইডেড বাই 1.66, এইটা কার কাছাকাছি আসে দেখো তো? 6.626 না দিয়ে যদি 6.6 থাকতো, আর 1.6 না দিয়ে যদি 1.6 থাকতো, তাহলে কি করতে? প্রায় 4 এর কাছাকাছি মান আসতেছে। দেখো কাটাকাটি করো, 66 আর 16, 4 16 64। ঠিক আছে, মনে করো এখানে দশমিক নাই, এখানেও দশমিক নাই, এখন একটা করে দশমিক তুলে দিলাম, তাহলে 16/66, 3 16 48, 4 16 64, মানে 4 এর কাছাকাছি যাবে মানটা। ঠিক আছে, আমরা সরাসরি 4ই নিয়ে নিই, 4ই নিয়ে নিই, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। অ্যান্সার কিন্তু 4 এর থেকে অল্প একটু কম, অল্প একটু কম হবে অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে এত মিটার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্ট্রং, তার মানে 4000 আর্মস্ট্রং। 4000 আর্মস্ট্রং, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন গুলো ফাস্ট করার জন্য বাসায় প্র্যাকটিস করতে হবে, দ্রুত রাউন্ডিং করা শিখতে হবে। 65কে 65 ধরতে হবে, 97কে 100 ধরতে হবে। আর কি বলছি, যখন রেশিও করবা ট্রাই করবা নিচে জানো তুমি 100 তৈরি করতে হবে। এই একটু আগে করছি 12/25, এটাকে আমি সরাসরি মুখে মুখে কিভাবে ভাগ করছি, কি বলছি, নিচে 100 তৈরি করা ট্রাই করব, 4 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেও 4 দিয়ে গুণ, কত আসলো? 4 × 48 আর 100, তাহলে কত আসলো? 0.48। এখন তোমাকে যদি বলে যে 2/9 বা 7/9, এটাকে পার্সেন্টেজে নাও বা এটা দশমিকে ভাগ করলে কত আসবে বের করো, কি করবা? 11 গুণ করো, 9 11 99, 7 11 77। তো 99কে মনে মনে 100 ধরতে পারো না? মনে মনে তো 100 ধরা যায়, 99 100 তো কাছাকাছি, তাহলে এখানে কত লিখবো? 100। তাহলে অ্যান্সার কি? 0.77। এটা হচ্ছে রাউন্ডিং করা, দ্রুত রাউন্ডিং করে ম্যাথ সলভ করা শিখতে হবে। তাহলে আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ছিল, আর আজকে শেষ ক্লাস। তোমরা বাসায় ঠিক করে পড়াশোনা করো, আর লাস্ট এই কয়টা দিন ট্রাই করো বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়ার। দেখো তোমার পরীক্ষা শুরু হবে সকাল 10টার দিকে, তো তুমি যদি 1 সপ্তাহ আগে থেকে বা 10 দিন আগে থেকে প্রতিদিন সকাল 10টার দিকে মেডিকেলের অনুরূপ প্রশ্নে বা মডেল টেস্টে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কি হইলো ভাই? এই যে প্রতিদিন সকাল 10টার দিকে তোমার যে একটা কোশ্চেন সলভ করার যে অভ্যাস, এটা থেকে যাচ্ছে। তো তুমি মেন্টালি আগে থেকে প্রিপেয়ার হইতে পারতেছো। আর এখন যার যে টপিকগুলো মনে থাকতেছে না, বারবার করে পড়া লাগতেছে, ওগুলো সুন্দর করে খাতায় নোট করে ফেলো। ফিজিক্সের যে জিনিসগুলো মনে থাকে না, কেমিস্ট্রিতে যেগুলো বারবার ভুলে যাও, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে, এগুলো সব নোট করে ফেলো। পরীক্ষা 2-3 দিন আগে থেকে বারবার ওইগুলোই পড়বা, তাহলে কি হবে? তোমার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। 1 ঘন্টার খেলা, কনফিডেন্স ছাড়া তুমি টিকতেই পারবে না সেখানে, তোমার আশেপাশে অনেক প্রেশার থাকবে। সো মেন্টালি প্রিপেয়ার্ড হও, মন দিয়ে পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করো, ভাই সবসময় তোমাদের হেল্প করার জন্য আছে। আর বিশেষ করে বইয়ের দাগানো অংশগুলা যেগুলো বারবার করে হাইলাইট করে দেওয়া হয়েছে, একক, মাত্রা, মাত্রা সমীকরণ, ইম্পর্টেন্ট ডাটা, বিভিন্ন বলের পাল্লা, একক, এই যে সূত্রগুলা বারবার করে দেখতে থাকো, বারবার করে দেখতে থাকো। ঠিক আছে, বারবার করে পরীক্ষা দিতে থাকো, মেন্টালি রিলিফ থাকো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, পরে কোন এক সময় দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।